কণ্ঠের নিয়মিত আয়োজন ভোটের কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকলাসুর রহমান। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি এলাকায় এবং প্রত্যেকটি আসনে ঢাকায় যেখানে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছি এবং সেখানে যারা জনপ্রতিনিধি হিসেবে লড়ছেন তাদের সাথে কথা বলছি। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা ১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। আমরা তার সাথে কথা বলি। একটু শুরুতে জানতে চাই ববি হাজ্জাজ, আপনি দীর্ঘদিন ধরে আমি দেখতে পেয়েছি আমরা এই এলাকায় এই আসনে আপনারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তবে সেক্ষেত্রে এই এলাকার যে সমস্যাগুলো সেগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। প্রধান কি সমস্যা রয়েছে এবং এই কোন সমস্যাটা আপনি নির্বাচনে যদি জয়ী হন এবং জনগণকে প্রতিশ্রুতি দিতে চান? প্রথমত ইখলাসুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েক মাস ধরে এই এলাকায় কাজ করছি। নির্বাচনী প্রচারণা তো শুরু হয়েছে 5 দিন কি 6 দিন। তো এই 5-6 দিন আমরা প্রচারণার কাজ করছি, জনতার কাছে যাচ্ছি, ভোট চাইছি। কিন্তু তার আগে 1.5-2 মাস ধরে আমরা কাজ করছিলাম এলাকার উন্নয়নের জন্য। এই এলাকায় অনেকগুলো সমস্যা, মানে অনেক সমস্যা এলাকা জর্জরিত। প্রধান সমস্যা সন্ত্রাস কেন্দ্রিক, সেটা চাঁদাবাজি বলেন, সেটা কিশোর গ্যাং বলেন, মাদক ব্যবসা কেন্দ্রিক আপনার সন্ত্রাস বলেন, এগুলো রিলেটেড। এর বাদে রাস্তাঘাটের সমস্যা, ধুলাবালির সমস্যা, গ্যাস পানি বিদ্যুতের সংকটের সমস্যা, আপনার ওয়েস্ট ডিসপোজালের সমস্যা। সো একটা লম্বা লিস্ট আছে সমস্যার। আমরা গত 2 মাস ধরে যে জিনিসগুলো নিয়ে ইতিমধ্যে কাজ করা শুরু করেছি, সন্ত্রাস অ্যাড্রেস করার কাজ শুরু করেছি। আমরা অনেক এলাকাবাসী মানে হাউজিং সোসাইটির মালিকগণ, মেম্বারদেরকে নিয়ে, মসজিদ কমিটির লোকজনকে নিয়ে আমরা এলাকার ভলান্টারি টিম বানিয়েছি যারা এলাকা টহল দিবে। ওই এলাকায় যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে, মানে গলিগুলো আছে, সেই গলিগুলোতে এক্সট্রা লাইট লাগানো, সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছি, যেগুলো আমরা এলাকাবাসীর সাথে থানার সাথে অ্যাপের মাধ্যমে কানেক্ট করিয়ে দিয়েছি। এটার মাধ্যমে আমরা ওই জায়গাগুলোতে কিছু দূর সন্ত্রাস কমাতে সক্ষম হয়েছি। একই সাথে আমরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো সন্ত্রাস এখানে একদম নিষিদ্ধ করে দিয়েছি। মানে আমি করব না, সো আমার পৃষ্ঠপোষকতা অ্যাটলিস্ট হবে না। অন্য আমার প্রতিদ্বন্দ্বী অনেকে আছে, তাদের পৃষ্ঠপোষকতা এই মুহূর্তে হতে পারে, বাট আমার পৃষ্ঠপোষকতা হবে না। সো এই কাজগুলো আমরা শুরু করেছি। গ্যাস সংকট নিয়ে তিতাসের সাথে কাজ করছি। আপনার ওয়েস্ট ডিসপোজাল নিয়ে আমরা খাল পরিষ্কার করা, এরকম বেশ কিছু কর্মসূচি আমরা প্রতিনিয়ত করছি। সো আমরা 2 মাস ধরে এলাকার জন্য কাজ করে যাচ্ছি। এখন আসেন আমাদের নির্বাচনী ইশতেহার। এই যে আমার আশেপাশে ভাইদের হাতে আমাদের নির্বাচনী হ্যান্ডবিল আছে, এটার পিছে আমাদের পরিষ্কার, মানে আমাদের ধানের শীষ মার্কা থেকে তো জাতীয় ইশতেহার আছে, ফ্যামিলি কার্ড, অনেক কিছু আছে, কিন্তু আমাদের এলাকার জন্য যে ইশতেহার পরিষ্কার প্রত্যেকটা হ্যান্ডবিলে দেওয়া আছে। ধন্যবাদ ভাই। এই ইশতেহারের এখানেও প্রথম আছে হলো আমরা সন্ত্রাস দমন, আসলে প্রথম সন্ত্রাস দমন না, প্রথম আছে হলো আমরা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করব। প্রথম হলো যে আমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা ওয়ার্ডে উন্মুক্ত টাউন হল মিটিংয়ের ব্যবস্থা করব প্রত্যেক মাসে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র মানে জনপ্রতিনিধি সারাক্ষণ জনগণের কাছে জবাবদিহি হতে হবে। বছরে একবার না, 5 বছরে একবার না, যে 5 বছরে একবার নির্বাচন সেটা না, প্রত্যেক মাসে। সো প্রত্যেক মাসে আমরা উন্মুক্ত টাউন হল মিটিং করব, যেখানে জনপ্রতিনিধিকে থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠান যেগুলো সেবা দেয় সেগুলোর সকল কর্মকর্তাকে থাকতে হবে, মানে দায়িত্বশীল কর্মকর্তা, সেটা থানা বলেন, ডেস্কো বলেন, তিতাস বলেন, সকলকে থাকতে হবে। সো এদের সকলকে প্রত্যেক মাসে আমরা জনগণের সামনে নিয়ে আসবো, যেন জনগণের প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন তাদের হতে হয়। এটার মাধ্যমে আমরা জবাবদিহিতা নিয়ে আসবো। এবার আসেন সন্ত্রাস। সো সন্ত্রাসে যেটা বললাম যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি সবকিছু আমরা বন্ধ করে দেবো। সো রাস্তাঘাট বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাপাতির কাছে যে চাঁদাবাজি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সব চাঁদাবাজি আমরা বন্ধ করে দেবো। মাদক ব্যবসায় 0 টলারেন্স হবে। আমরা ক্ষমতা যাওয়ার আগে, মানে আমরা এলাকাবাসীর জন্য যে কাজগুলো অলরেডি করছি, যে এলাকাবাসীদের সাথে মিলে আপনার ভলেন্টিয়ার গ্রুপস তৈরি করা, পেট্রোল করবার জন্য, এলাকা পেট্রোল করবার জন্য, সিসিটিভি ক্যামেরা লাগানো, লাইট লাগানো, এগুলো আমরা সরকারি সক্ষমতা নিয়ে তখন পরিপূর্ণভাবে পুরো এলাকায় একটা ড্র্যাগনেট তৈরি করে দেব। মানে আপনার থানার উপরে এক্সট্রা প্রেশার দেব, যেন 0 টলারেন্স হয় যে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসের প্রতি। এবং এইখানে আপনার কিশোর গ্যাং বলেন, মাদক ব্যবসা বলেন, এগুলো কোথায় হয়, কারা করে, কোথায় তাদের উৎপত্তি, আপনার কেরানীগঞ্জ থেকে কোন সময়। একটু কথার মাঝে ইন্টারাপ্ট করতে চাই। আমরা জানি মোহাম্মদপুর দীর্ঘ 5 তারিখে যখন দেশে নতুন করে আবার শুরু হলো, জন্ম নিল নতুন, এরপর থেকে আমরা সব থেকে বেশি উত্তাপ দেখেছি মোহাম্মদপুরে, যেখানে সন্ত্রাসীর আখড়া এবং বিশেষ করে কিশোর গ্যাং সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা নিয়ে আসলে কি ধরনের কাজ করতে চান? জি, প্রথমত ভাই, দেশ নতুন করে জন্ম নেয়নি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের প্রসেস আবার তৈরি করেছি। দেশ জন্ম একবারই নেয়, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে। আর
সেটাই আপনাকে বলছি যে এই সন্ত্রাসগুলো নির্মূল করবার জন্য, সো আপনার এই কিশোর গ্যাং কোথা থেকে আসে, কিভাবে আসে, সেগুলো আমরা জানি, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না। আমরা যখন সরকারি ক্ষমতায় আসব তখন পুরোপুরিভাবে অ্যাকশন নেওয়ার ইখতিয়ার আমরা তাদেরকে দিয়ে দেব, জিরো টলারেন্স হবে। আমরা জানি কিশোর গ্যাং কোন ভূমিদস্যু ব্যবসায়ীরা পৃষ্ঠপোষকতা করে, কোন রাজনৈতিক নেতারা পৃষ্ঠপোষকতা করে, কোন কোন গ্যাং উল্টা পাশে মানে ব্রিজের উল্টা দিকে কেরানীগঞ্জ থেকে ব্রিজ পার করে সন্ত্রাস করে আবার ওখানে পালিয়ে যায়। এই সব কিছুর সাথে আমরা অবগত। সো আমরা এই কি আপনার কি বলো নাম কেরানীগঞ্জ থেকে যেন আসতে না পারে ওখানে আমরা টহল দেওয়ার জন্য ব্যবস্থা করব, ওখানে আমরা পুলিশ গার্ডের ব্যবস্থা করব, পুলিশ বক্সের ব্যবস্থা করব, সিসিটিভির আয়ত্তায় সবকিছু নিয়ে আসবো। ভূমিদস্যুরা যারা এই কিশোর গ্যাংগুলোকে পৃষ্ঠপোষকতা করে তাদের নামে কত বড় বড় মামলা আছে থানায়, এগুলো আমরা জানি, সেগুলো কার্যকরী করব। সো যত কিছু করা সম্ভব এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করবার জন্য সবকিছু আমরা যদি ধানের শীষ জয়যুক্ত হয়ে আমরা সরকার পরিচালনার দায়িত্বে আসি, ইমিডিয়েটলি এগুলো সব আমরা প্রয়োগ করব। এবং একটা জিনিস ভুলে যাবেন, আমাদের প্রথম প্রমিস যেটা, যে প্রত্যেক মাসে আমরা জনগণের সামনে দাঁড়াবো, জনগণের কাঠগড়ায় দাঁড়াবো তাদের প্রশ্নের জবাবের সামনে, তাদের প্রশ্নের জবাব দিতে। সো আমরা যদি কোনো কাজে পিছিয়ে পড়ি, কোনো কাজে অবহেলা করি, প্রতি মাসে জনগণ নতুন করে সুযোগ পাবে আমাদেরকে একদম চিহ্নিত করে আঙ্গুল তুলে ধরা, যে এমপি সাহেব আপনি বলেছিলেন, বা কাউন্সিলর সাহেব আপনি বলেছিলেন, বা ওসি সাহেব আপনি বলেছিলেন, এগুলো হয় নাই কেন। সো এই এলাকা আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্রের অধীনে নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ যত শীঘ্রই সম্ভব, শুধু সন্ত্রাস না, বাকি যত সমস্যা আছে, ওই যেটা বললাম রাস্তার সমস্যা, গ্যাস সংকটের সমস্যা, যতখানি সমাধান করা যেতে পারে এলাকা ভিত্তিকভাবে ততখানি সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আমরা যেহেতু লাইভে আছি অনেকে প্রশ্ন করেছেন যে মোহাম্মদপুরে আরো একটি সমস্যা সড়ক দখল করা। সড়ক দখল করে দেখেছি বিভিন্ন ভ্যান বা ফুটপাত বসিয়ে সেখানে ব্যবসা করা, যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি বেশি সমস্যা দেখা দিয়েছে মোহাম্মদপুরে, এবং রাজধানী ঢাকা শহরের কোথাও জ্যাম না থাকলে মোহাম্মদপুরে থাকে। এই নিরসনে আপনারা কি ভূমিকা রাখছেন? প্রথমত রাজধানী ঢাকা শহর পুরোটাতেই জ্যাম থাকে, মোহাম্মদপুরে বেশি থাকে, এটাও আমি মানছি, এবং এটা একটা বড় কারণ হলো রাস্তা দখল। এই রাস্তা দখল ও চাঁদাবাজির জন্য, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বা অন্য কোনো পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি। আমি প্রথমে আপনাকে যেটা বললাম যে কোনো পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি আমরা আর হইতে দিব না। সো চাঁদাবাজি যখন হইতে দিব না, তখন এই যে রাস্তা দখল করা যারা করে তাদের ক্ষমতা অটোমেটিক্যালি কমে যাবে, তারা এতটা করতে পারবে না। একই সাথে দুটো আরো কমপ্লিকেটেড বিষয় আছে। একটা হলো হাজার হাজার ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ভ্যান নিয়ে রাস্তাগুলোতে বসে। এই হাজার হাজার ব্যবসায়ীদের এক রাতে পেটে লাথি আমরা মারতে পারি না। এবং একই সাথে এলাকাবাসীরা কিন্তু কাস্টমার, মানে কাস্টমার ছাড়া তো আর ব্যবসা বসে না। সো এলাকাবাসীরও একটা দুর্ভোগ হবে হঠাৎ করে এই মার্কেটগুলো ডিসঅ্যাপিয়ার করলে। সো আমরা ইতিমধ্যে অনেক ধরনের প্ল্যান মানে অনেক ধরনের প্ল্যানিং এর স্টেজে আছি। যেমন মনে করেন কৃষি মার্কেটের বাজারের সামনে যে রাস্তাগুলো আটকে রাখে ব্যান দিয়ে, এটা কৃষি মার্কেটের ছাদে তাদেরকে কিভাবে স্থানান্তর করা যেতে পারে, এটা নিয়ে কৃষি মার্কেটে যারা দায়িত্বরত আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করেছি। হয়তো এক রাতে করা যাবে না, বাট পর্যায়ক্রমে আমরা করবো। অন্য যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে যেন এইভাবে না বসে, সেই জন্য আমরা এলাকায় আলোচনা শুরু করেছি। সরকারি ক্ষমতায় গেলে আমরা আরো ভালোভাবে করতে পারবো, যে আমরা এমন কিছু করতে পারি নাকি যে মোহাম্মদপুরে অনেকগুলো রাস্তা ওয়ান ওয়ে করে দেয়া, বেশ কিছু রাস্তা সপ্তাহে যে কোনো একটা দিন ক্লোজ অফ করে মেলা বা মার্কেটের জন্য ওই রাস্তা দিয়ে দেয়া, সো দ্যাট ওখানে আপনার এই টঙের দোকানগুলো বসতে পারে। সো এরকম অনেক ধরনের, প্রবলেমটা অনেক বড় এবং কমপ্লিকেটেড। সো হুট করে একটা সাডেন সলিউশন দিয়ে এটা হবে না, কারণ অনেকের লাইভলিহুড মানে জীবন পরিচালনার যে সিস্টেম আছে এগুলোর সাথে এগুলো জড়িত। সো আমরা সকলের সাথে আলোচনা করে এই সমাধানগুলোতে আসবো। বাট প্রথম বড় সমাধান যেটা, যে ওই যে চাঁদাবাজির মাধ্যমে যে এই চাঁদাবাজিটা আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জানতে চাই যে এই যে নির্বাচনে আসায় এই মোটিভেশন কিভাবে কাজ করবে? ভাই 15 বছর রাজনীতি করছি বাংলাদেশের সরকার বদল করবার জন্য। কতবার পুলিশের মার খেয়েছি, কতবার তুলে নিয়ে গেছে, কতবার গুম হয়েছে, এই লিস্ট হয়তো আমার থেকে আপনাদের কাছে মানে গণমাধ্যমের কাছে আরো বেশি আছে। সো রাজনীতি তো করছি এটা করার জন্য। আর মোহাম্মদপুরে নির্বাচনে এসেছি কারণ আমার জোটের পক্ষ থেকে আমাকে মোহাম্মদপুরে পাঠানো হয়েছে নির্বাচন করবার জন্য। নিশ্চয়ই জানেন যে মোহাম্মদপুর একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনের দিকে সারা বাংলাদেশেরই চোখ বা নজর থাকবে। সেক্ষেত্রে তরুণ ভোটার এবং নারী ভোটারদের কাছে নিশ্চয়ই গিয়েছেন, সেখানে প্রত্যাশা এবং তাদের পালসটা কেমন দেখেছেন, কি দেখেছেন? তরুণ ভোটার, নারী ভোটার সবাই অত্যন্ত আগ্রহের সাথে, উৎসাহের সাথে আমাদেরকে কাছে টেনে নিয়েছেন। এবং তরুণ ভোটারদের চাওয়া হলো তারা সুন্দর এবং এই সন্ত্রাসমুক্ত
আপনার ইসে চায়, মোহাম্মদপুর চায়। আর নারী ভোটাররা চেয়েছে তারা সন্ত্রাসমুক্ত মানে সেফটি এবং গ্যাস সাপ্লাই, রাস্তাঘাটে তারা যেন হেঁটে যেতে পারে নিশ্চিন্তভাবে, এবং বাসায় রান্না করার সময় বা খাবার দাবার তৈরি করার সময় যেন গ্যাস সংকটে তাদের মাথা ব্যথা করতে না হয়। এই দুটো হলো তরুণ এবং নারীদের সবচেয়ে বড় সমস্যা। অন্য সব সমস্যা যে তারা সাফার করে না তা না, বাট এই ডেমোগ্রাফিক্সের এই সবচেয়ে বড় সমস্যাগুলো তারা আখ্যায়িত করে, এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে সেটা ইতিমধ্যে আপনাদেরকে বললাম। আমাদেরও কিন্তু এই নির্বাচনে তরুণ এবং নারী ভোটারদের থেকে অনেক প্রত্যাশা, কারণ আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, এবং নারী ভোটাররা আমাদের অর্ধেক জনগোষ্ঠী। সো নারী ভোটারদের ভোট ছাড়া এবং তরুণ ভোটারদের সহযোগিতা ছাড়া আগামী নির্বাচনে কেউই জয়ী হয়ে আসতে পারবে না। এবং তার জন্য আগামী বাংলাদেশ গড়বার জন্য যা যা প্রয়োজন সেই সব প্রত্যাশা প্রতিশ্রুতি নিয়ে ধানের শীষ মাঠে নেমেছে, এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে ধানের শীষ বিশাল পরিমাণ ভোটে জয়যুক্ত হবে। আরেকটি বিষয় জানতে চাই যে ডিজিটাল প্রচারণার ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন? আর সর্বশেষ যে প্রশ্ন দিয়ে আপনাকে শেষ করতে চাই আজকে, যে গণভোট নিয়ে আসলে জনগণের প্রত্যাশা এবং প্রত্যয় কি রয়েছে, নিশ্চয়ই তাদের কাছে গিয়েছেন। জি, প্রথমত ডিজিটাল স্পেসে আমরা মানে আপামর জনগণের, তরুণদের, সব ধরনের মানুষের অনেক পজিটিভ সাড়া পাচ্ছি, অনেক আদর ভালোবাসা সাপোর্ট পাচ্ছি। আর জামাতের বট বাহিনীর, এটা বিশাল জামাতের বট বাহিনী, মানে আপনি দেখলেই বুঝবেন এগুলো নকল। হ্যাঁ, এই নকল বট বাহিনী বিশেষ করে এখানে আর কি জামাতেই রিক্সা মার্কা নিয়ে বট বাহিনীর কাজ করছে। সো জামাতের রিক্সা মার্কা বট বাহিনী বিশাল আকারে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এবং বিশাল আকারে তারা আবোল তাবোল কমেন্ট ছড়াচ্ছে, এবং এটা এগেন আমরা জানি পরিষ্কার বট বাহিনী, মানে কোনো গালি দিয়ে একটা রিক্সা মার্কা দিয়ে দিলে আপনি জানেন এটা বট বাহিনী। ওইটার আপনি কি বলে না, অরিজিনাল পেজে গেলে, প্রোফাইল পেজে গেলে আপনি দেখবেন যে ওখানে ইদার দাড়িপাল্লা লাগানো আছে বা অন্য কোনো দেশের নাম দেয়া বা আবোল তাবোল, মানে এগুলো পুরো নকল বট বাহিনী। তো জামাত বট বাহিনীতে এইসব মিথ্যাচার, এইসব ফলস প্রপাগান্ডা প্রচার, এগুলোতে তারা অনেক সর্ট অফ এক্সপার্টিজ তৈরি করে নিয়েছে, মাশাআল্লাহ। কিন্তু জনগণের ভালোবাসা কিভাবে নিতে হয় এটা তারা এখনো শিখে নাই। তারা বট বাহিনী দিয়েই চলে, বট বাহিনী দিয়ে চলছে। আর গণভোটে আমাদের জোটের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা হ্যাঁ ভোটের জন্য কথা বলেছি। এই গণভোট যেই ইস্যুগুলোতে হচ্ছে, জনগণের জন্য এগুলো ইস্যু, কিন্তু আমাদের জন্য কিন্তু শত শত হাজার ঘন্টা দিয়ে আমরা এগুলোর উপরে কাজ করে এই ইস্যুগুলো সামনে নিয়ে এসেছি। সো এগুলো আমাদের সকলের প্রত্যাশা। জনগণের ভেতরে এটা নিয়ে খুব বড় সাড়া বা প্রত্যাশা আমি দেখিনি। তারা আসলে তাদের মূল নির্বাচন নিয়ে বেশি উৎসাহী, বাট আমরাও জনগণের প্রতি প্রত্যাশা করব তারা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী অর্থাৎ ঢাকা 13 আসনের ববি হাজ্জাজ। তিনি বলছিলেন তিনি তার এলাকার যে গণভোট, সেই ভোটে তিনি দাঁড়ে দাঁড়ে গিয়েছিলেন, কি কি প্রত্যাশা করছেন এবং জনগণ কি কি প্রত্যাশা করছেন সেসব নিয়েই আসলে আজকের এই আলোচনা ছিল। পরবর্তীতে আমরা অন্য কোনো আসনে অন্য কোনো মনোনীত কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে, ভোটের কণ্ঠ থেকে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।